আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত 2024 ব্যাচের সাথে আজকেই সর্বশেষ লাইভ ক্লাসে দেখা হচ্ছে একাডেমিক পর্যায়ে। তো যারা 24 ব্যাচের আছো তাদেরকে প্রতিদিন যে কথাটা বলি যে তোমাদের সময় খুব অল্প আছে, যে বিতর্কটা বর্তমান সময়ে চলছে, তোমাদের পরীক্ষা পেছাবে কি না সেই বিতর্ক অংশ হওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই। বোর্ডের যে সিদ্ধান্ত সেটাই তোমরা মেনে নিয়ে পড়তে বসে যাও। আর অল্প সময়ের মধ্যে আমাদের কাজ হলো তোমাদের জন্য যতটুকু সম্ভব সিলেবাসটাকে গুছিয়ে একটা সাজেশন আকারে তোমাদের হাতে তুলে দেয়া। সেটারই সর্বশেষ প্রচেষ্টা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের কাজ হলো যারা তোমাদের বন্ধুরা আছে তাদেরকে আজকের ক্লাসে যুক্ত করে দেয়া, লাইভটা শেয়ার করে দেয়া। আমাকে একটু প্রথমেই তোমরা জানাবা যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাইও। আর তোমাদের কাজ হলো বন্ধুদেরকে মেনশন করে জানাই দেওয়া। আর 26 এবং 25 ব্যাচে যারা আছো তাদেরকে অগ্রিম একটা অভিনন্দন জানায় ফেলি যে তোমরা যদি এই ক্লাসটা করে ফেলো তাহলে সাজেশনের একটা ভালো ধারণা হবে যে কোন টপিক গুলার জন্য কোন অংশটুকু আমাকে পড়তে হবে, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই। ওকে, এখন কথা হলো যে তোমরা, আমি যে কাজটা করছি তোমাদেরকে সেই একই কাজটাই করতে বলবো। যে আমি আমাদের যে গ্রুপগুলো আছে, যারা যেখানে তোমরা লাখো শিক্ষার্থী যুক্ত আছো, সেই গ্রুপগুলোতে আজকের এই লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি। তোমার কাজ হলো তুমি তোমার বন্ধুদেরকে আজকের লাইভে যুক্ত করে নাও। আমরা যতটুকু সম্ভব একেবারে কম সময়ের মধ্যে, সাজেশন তো খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি যে দেখো যে সাজেশনের জন্য যে ঠিক ফার্স্ট পেপারের জন্য তুমি কোন প্যাসেজটা পড়বা, তারপরে ধরো বোর্ড কোশ্চেনের উইথ ক্লু উইদাউট ক্লু কোন অংশটুকু পড়লেই তোমার চলবে। তারপর দেখো রিঅ্যারেঞ্জের একটা সাজেশন, তারপরে গ্রাফ চার্ট, কমপ্লিটিং স্টোরি কোন অংশটুকু পড়বা, কিছু নির্দেশনা, কিছু গাইডলাইন থাকবে। তোমাদের কাজ হলো লাইভটা শেয়ার করে দাও, বাকিটা ইনশাল্লাহ আমরা ক্লাসেই বুঝে নেব। আর লাইভটা শুরু করতে একটু লেট হয়েছে কারণ এর আগে একটা ক্লাস চলতেছিল। সেকেন্ড পেপারের জন্য আমরা সাজেশন রেখেছি যে বোর্ড কোশ্চেন, ফর্মাল লেটারের মধ্যে তোমরা কি কি পড়বা, তারপরে জিমেইল যে আছে ইমেইল, ইমেইলের জন্য আমরা কোন অংশটুকু পড়বো, তারপরে প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ আছে, তারপরে আছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট, এই দুটার মধ্যে পার্থক্য কি, এটাও আজকে ক্লাসে যতটুকু সম্ভব এটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো সাজেশন আকারে। তারপরে কিছু কিছু প্যারাগ্রাফ হুট করেই চলে আসে। তারপরে শিওর এ প্লাস কিভাবে নিশ্চিত করবা সেটা সম্পর্কে কিছু বলবো। এক্সাম হল স্ট্র্যাটেজি সম্পর্কে একটু বলবো। তারপর টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারো সেটা নিয়েও কিছু পরামর্শ দিব, কারণ আমার মনে পড়তেছে যে 2016 সালে তোমাদের মতো পরীক্ষার্থী ছিলাম, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। স্ট্রেস ম্যানেজমেন্ট সবকিছুই আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের কাজ হলো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে, যারা এখনো জয়েন করে নাই তাদেরকে নিয়ে ক্লাসটাতে জয়েন করে ফেলো, ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, আমরা এখনই ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ওকে, যারা 24 ব্যাচ আছো তারা সময়টা নষ্ট করো না, শেষ মুহূর্তে সময়টা কাজে লাগাও। মার্ক ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে আসলে আলোচনা বা কথা বলার খুব বেশি কিছু নাই। মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের কি থাকবে দেখো, যে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের রিডিং পার্ট 1 যেটা আছে 60 নাম্বার থাকবে। তোমরা জানো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার মানে ফ্লো চার্ট থাকবে, তারপরে সামারি রাইটিং, ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ। এই টোটাল হলো 60 মার্কস, এই টোটাল হলো 60 মার্কস। আর গাইডেড রাইটিং এর মধ্যে গ্রাফ এন্ড চার্ট কালকে তোমাদেরকে পড়াইছি, স্টোরি রাইটিং 15 30 নাম্বার, তারপরে ইনফর্মাল লেটার হলো 10 নাম্বার। এই টোটাল হলো 30 40 নাম্বার। এই 60 প্লাস 40 100 নাম্বার আমার কিসে থাকতেছে, ফার্স্ট পেপারে। তো এটার জন্য আমরা সাজেশনটা কিভাবে ফলো করব সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। জাস্ট হলো এই প্যাসেজ গুলা দেখো, এই প্যাসেজ গুলা আমার অনেক বেশি জরুরি। তো
ওকে, সরি আমার একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল। দেখো আমি যেটা বলছিলাম যে আমার ফার্স্ট পেপার সাজেশন এখানে তিনটা টপিক কি, মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে এখানে আমার শর্ট আনসার, তারপর হলো ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং। এই চারটা 1 2 3, এই 1 এর মধ্যে এ আর বি আর 2 3, এই তিনটার জন্য আমার যে প্যাসেজগুলা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখি। তিনটার জন্য আমার যে প্যাসেজগুলা পড়তেই হবে, যেটার কোনো বিকল্প নাই, সেটা দেখো। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা কমেন্ট করে একটু জানাও কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু জানতে চাইলে। আচ্ছা, তনুশ্রী ভালো আছি, টাইমটা বলেন। টাইম কিসের টাইম বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম মিথি, লিজা। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে। এটার জন্য কষ্ট করে একটা মেসেজ করতে হবে আমাদের পেজে। দেখো আমাদের মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, এই প্যাসেজটা। তারপর দেখো নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলসেন্স, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এডুকেশন, ইকো ট্যুরিজম, ড্রিমস, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং। তারপরে শেখ কামাল, নিশাত মজুমদার, ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স। তারপর কি, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি অ্যাবাউট, শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। এই যে প্যাসেজ গুলো আমরা 13টা প্যাসেজ দেখলাম, এর সাথে তোমরা অ্যাড করবা কোনটা, ওই যে মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, মাই ব্রাদার্স। এটা কোনটা, ওই যে ভাষণ, 7 মার্চের যে ভাষণ, 7th মার্চ স্পিচ, এটা তোমরা অ্যাড করবা। এই যে এই প্যাসেজ গুলা, এর মধ্যে থেকে তোমার এমসিকিউ, তোমার আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি, এই চারটা তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? এই চারটার জন্য তোমরা এই প্যাসেজ গুলা একটু দেখে যাবা অবশ্যই। এইগুলা কোনোভাবেই যেন মিস না করো, কোনোভাবেই। পিডিএফ দিব মিথি, পিডিএফ দিব, এটার জন্য পেজে একটা মেসেজ দিও, মেসেজ দিলেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তারপর দেখো 4 এবং 5 এর জন্য, 4 এবং 5 কি আছে, 4 এবং 5 আছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এটার জন্য আমাদের কি সাজেশন দেখো, এখানে দেখো ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন দ্য 1980s, তারপরে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং ইন রিসেন্ট ইয়ার্স। এগুলো সব হলো বোর্ডের যে আগের বছরের কোশ্চেন গুলা। এখন বোর্ডের প্রশ্ন কি হুবহু আমার উইথ ক্লু উইদাউট ক্লুতে কমন আসবে কিনা, তো এটা আমি কখনোই তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ এটা 100% কমন আসবে, এটা আমি তোমাকে কখনোই বলবো না। কারণ উইথ ক্লু উইদাউট ক্লু চেঞ্জ হয়ে আসে, মানে কি এক বছর যেটা আসছে পরের বছর হুবহু এটা আসার সম্ভাবনা খুবই কম। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই প্র্যাকটিসটা ভালো করে যারা করে আসছো তারা ভালো করতে পারবা। এখন কথা হলো যে আমার যেটা আছে এইটুকু দেখে গেলে এর মধ্যে চলে আসতে পারে। এগুলো হলো আগের বছরে আসা বোর্ডের প্রশ্নগুলা, আগের বছরে কি আসা বোর্ডের প্রশ্নগুলা, এগুলা আমার কি আসতে পারে। ওকে, তারপর দেখো এটা তোমরা একটু দেখে যাও। তারপরে এই যে এখানে প্রায় 20টার মতো আছে, এগুলা খুব একটা যে মানে আসতেই পারে এরকম আসলে আমি বলছি না, কারণ ধরো এটা কমন পড়তেও পারে নাও পড়তে পারে। রিয়ারেঞ্জের ব্যাপারটা আমি বলতে পারি, রিয়ারেঞ্জ অনেক সময় কমন পড়ে যায়। রিয়ারেঞ্জের ব্যাপারটা আমার দেখো, দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, তারপরে ঢাকা মেট্রো রেল, খান জাহান আলী, হাজী মোহাম্মদ মহসিন। আমরা কালকে পড়েছি কয়েক ধরনের রিয়ারেঞ্জ হয়, একটা হলো বায়োগ্রাফি, তারপরে মোরাল, তারপরে হলো যে ইন জেনারেল মানে কি সাধারণ কোন স্টোরি বা রিসেন্ট কোনো ঘটনা, এই টাইপগুলা তোমরা একটু খেয়াল করো। তো সাধারণত বায়োগ্রাফি থেকে এবং মোরাল এই জায়গাগুলা থেকে আমাদের রিয়ারেন্সটা বেশি আসে। যদি আসে, এই দেখো গাজী নজরুল ইসলাম, সক্রেটিস, তারপরে দ্য অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য সুলতান, এগুলো সবই বায়োগ্রাফি মানে কি জীবনী ভিত্তিক রিয়ারেন্সটাই বেশি আসে। তোমাদের কাজ হলো জীবনী ভিত্তিক রিয়ারেন্সটা যতটুকু সম্ভব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করা। ভাইয়া বোর্ড কোশ্চেন, হ্যাঁ আফরিন বিভাগ 2023 থেকে 17 পর্যন্ত পড়লে হবে না, মোর দেন এনাফ।
বোর্ড কোশ্চেন 17 থেকে 23 যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করো, বুঝে যদি প্র্যাকটিস করো গ্রামার আইটেম গুলা এবং ফার্স্ট পেপার সহ, তাহলে তার বোর্ড পরীক্ষা নিয়ে আর খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তো এগুলা দেখো। তারপরে আর কিছু আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তার মানে এটা বায়োগ্রাফির জন্য পড়বা। দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্ট, আলফ্রেড বার্নার্ড নোবেল বায়োগ্রাফি, কিং সলোমন বায়োগ্রাফি, বুদ্ধ এন্ড দ্য পুর উইমেন, এটাও কাইন্ড অফ জীবনী ভিত্তিক। তারপরে শেখ সাদি, আলেকজান্ডার এন্ড পোরাস। তো এই যে বায়োগ্রাফি এবং মোরাল টাইপের যে রিয়ারেন্সটা, এটাই আমরা বেশি দেখতে পাই। মেহরিন দুহাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাদেরকে এই টাইপের রিয়ারেন্স গুলা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করতে হবে। যারা ক্লাসে আসো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পেজে মেসেজ দিলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো গ্রাফ এন্ড চার্ট। কালকে আমরা গ্রাফ এন্ড চার্ট পড়ার চেষ্টা করছি। গ্রাফ দুই ধরনের, একটা হলো যে কি যে পাই চার্ট থেকে আসতে পারে, আরেকটা হলো গ্রাফ, মানে কি যে গ্রাফ ডায়াগ্রাম, গ্রাফ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। কিভাবে লিখবা, যারা ক্লাসটা মিস করছো গত ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিও। দেখো দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, মোস্ট ইম্পর্টেন্ট, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ অনেকগুলা বোর্ডে আসে, বারবার এটা আসে। তারপরে দ্য চয়েস অফ প্রফেশন কেরিয়ার, এটাও আমি স্টার দিব, এটাও অনেক সময় আসে, বোর্ড পরীক্ষায় আসে। তারপরে দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার, দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউস হোল্ড, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, মানে কি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তারপরে অ্যাবাউট দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস, দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো হলো পাই চার্টের জন্য। এই যে এই চার্টটা হলো পাই চার্টের জন্য ইম্পর্টেন্ট। তো পাই চার্ট কি, পাই চার্ট তো তোমরা জানো, এই যে এরকম ভাবে ভাগ করে পিৎজার মতো, এই যে এরকম করে ডিস্ট্রিবিউটেড পাই চার্ট, এগুলো হলো পাই চার্ট। তো পাই চার্ট থেকে প্রশ্ন আসলে এই অংশগুলা থেকে আসার সম্ভাবনা বেশি মোস্টলি। এবং ইম্পর্টেন্টলি দেখো দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন, এটাও ইম্পর্টেন্ট। সোর্সেস অফ এয়ার পলিউশন, এটা পাই চার্ট হিসেবে আসতে পারে। কিভাবে লিখবা এটা তোমরা জাস্ট গত ক্লাসটা একটু দেখে নিও, একটু দেখলে ভালো একটা আইডিয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সামের জন্য আচ্ছা শাহিনা আক্তার, কি পরিমাণ যে টেনশন হচ্ছে এখন। দেখো এই টেনশনটাও পরীক্ষার একটা অংশ। টেনশন ইজ দ্য পার্ট অফ এক্সাম। ধরো তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে, তুমি টেনশন হবে কিন্তু টেনশনটাকে ওভারকাম করে তুমি প্রস্তুতিটা ভালোভাবে নিবা, পরীক্ষার হলে টেনশন ফ্রি থাকবা, এটাও পার্ট অফ এক্সাম, এটাও এক্সামের অংশ। মানে কি 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তুমি প্রশ্ন পাচ্ছ, পরীক্ষা দিয়ে আসলা, যতটুকু যা পড়ছো তাই নাম্বার পাবা, এটা কখনোই পরীক্ষা না। ধরো তুমি 100 নাম্বার যে প্রশ্নে আসছে, যে প্রশ্নগুলো আসে, এটা সব তুমি পারো, কিন্তু তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক নাই, তুমি অনেক বেশি ঘাবড়ে গেছো, অনেক বেশি তুমি মানে উদ্বিগ্ন হয়ে গেছো, যে টেন্সড হয়ে গেছো, তুমি পারা জিনিসও ভুল করে আসলা। তার মানে কি তোমার প্রস্তুতি ভালো হলেই যে তুমি পরীক্ষায় ভালো করবা এটা নিশ্চিত না, বা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক কিছুই ঘটতে পারে। ধরো তুমি পরীক্ষার হলে যাচ্ছ, পরীক্ষা যাওয়া অবস্থায় কোনো একটা কিছু ঘটে গেল, মানে হইতে পারে, অনেকে অসুস্থ হয়ে যায় গরমে, অনেকে হিট স্ট্রোক করে, এগুলোও পার্ট অফ এক্সাম। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে স্ট্রেস ফ্রি থাকা, তারপরে টেনশন ফ্রি থাকা, তুমি যেন সুস্থ থাকতে পারো। এখন ধরো তুমি অনেক ভালো পড়ছো, এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে অনেক বেশি জ্বর ঠান্ডা, মানে আমার কথা শুনেও তোমাদের মনে হতে পারে যে ভাইয়ের মনে হয় ঠান্ডা লাগছে। এই ঠান্ডা থেকে তোমাকে বেঁচে থাকা, এটাও পার্ট অফ এক্সাম। এখন তুমি চাইলেও তো আর ধরো মানে তোমার জ্বর আসার কথা, এটা আসবেই। এখন এই জন্য কি নিজের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা যে যেন আমি অসুস্থ না হই, বা রোদে না যাওয়া, বৃষ্টিতে না ভিজা, তারপরে কি টেনশন না করা। বাকিটা হলো আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি করে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে এই পরীক্ষায় আমি যেন ভালো করতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি, যতটুকু পড়ছি ততটুকু যেন আমি পরীক্ষায় দিয়ে আসতে পারি। এই যে দোয়া করা বা এই যে এইটুকু একটা পার্ট অফ এক্সাম, এটা নিয়ে শেষে কথা বলবো। তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু পরামর্শ দিব, শেষ পর্যন্ত থাকো। জাস্ট আমরা এই সাজেশন অংশটা শেষ করি, তারপরে তোমাদের সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। কমপ্লিটিং স্টোরি দেখো, কমপ্লিটিং স্টোরি গত বছর ময়মনসিংহ বোর্ড 2023 এমন একটা উদ্ভট স্টোরি আসছে, যেটা আমরা আসলে সাজেশন কেন কোনো ধারণার বাইরে। এরকম স্টোরি আসলে কি করবা, আসতে পারে কিনা? আমি বলবো হ্যাঁ আসতে পারে। ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, এই বোর্ডগুলো একটু কুমিল্লা বোর্ড, এগুলো একটু অদ্ভুত আচরণ করে। তো যদি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এমন কিছু স্টোরি আসে, তাহলে অবশ্যই ওই যে কালকের ক্লাসে যেটুকু শেয়ার করছি, যে চেষ্টা করবা যে একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য উদ্ভট বা কাল্পনিক কোনো কিছু লিখে বানায় একদম
মানে যেটা অপ্রাসঙ্গিক সেরকম কিছু লেখার দরকার নাই। একটা ভালো টাইটেল দেওয়ার চেষ্টা করবা, সুন্দর একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবা, তারপরে মোরাল দেওয়ার চেষ্টা করবা, একটা মোরাল বা নীতি বাক্য যদি থাকে সেটা দেওয়ার চেষ্টা করবা। এই মোরালটাকেও তোমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারো। ধরো এ গ্রিডি ফার্মার এন্ড এ গুজ, একটা ইয়ে আছে যে একটা হাঁস এবং একটা গ্রিডি ফার্মার, তো এটা তুমি একটা মোরাল দিতে পারো যে গ্রেস অল লস অল। তো এটা একটা মোরাল হইতে পারে, এটা দিয়ে তুমি ফিনিশিং দিতে পারো, কনক্লুশন দিতে পারো যে ফাইনালি ফ্রম দিস স্টোরি স্টেটেড অ্যাবভ উই ক্যান সে দ্যাট বা উই ক্যান ডিক্লেয়ার দ্যাট উই ক্যান রিয়েলাইজ দ্যাট গ্রেস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। তো এই মোরালটাকে তুমি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারো। তো যদি একেবারে আনকমন কিছু চলে আসে, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবা যে এটা কি হইতে পারে, এবং অবশ্যই একটা পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করবা। কি করবা? পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করবা, যে আমি যেন পজিটিভ কিছু চিন্তা করতে পারি, যে স্টোরিটা আমাকে লিখতে বলা হয়েছে সেই ব্যাপারে আমি যেন পজিটিভ কোনো একটা ধারণা দিয়ে আসতে পারি, এই চেষ্টাটা করবা। ওকে ওকে আচ্ছা, সাদিয়া বলতেছি এগুলো কত পড়ছিলাম, হ্যাঁ খুব ভালো। আর টেনশন ফ্রি থাকো, অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যেন তুমি টেনশন ফ্রি এবং রিল্যাক্স থাকতে পারো। যে এখন একটা জিনিস আমি তোমাকে এটা এখন বলবো না, পরে বলবো, একটু পরে আমি এটা শেষ করি। দেখো এখানে কি আছে, an honest woodcutter, devotion to mother, an ant and a dove, তারপরে dress doesn't make a man great, the judgment of wise judge, তারপরে where there is a will there is a way, এটা অনেক, এগুলো তোমরা জানো, এগুলো খুবই কমন। মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, মানে কি টাকা সুখ নিয়ে আসতে পারে না। গ্রেস ফর লস অল, রহিমা ওয়াজ এ স্কুল গার্ল হোজ প্যারেন্টস আর ল্যান্ডলেস, মানে এগুলা খুবই কমন স্টোরি, এগুলা তোমরা জানো, এগুলা একটু দেখে যাও। তারপরে এখানে এ ড্রেডফুল কল এট নাইট, তারপরে নোবডি ট্রাস্ট এ লায়ার, ওই যে বাঘের গল্প, রাখালের গল্প, এটা তোমরা জানো। এ লায়ার কাউবয়, এটা মানে অনেক কিছুই হইতে পারে। এ নোবডি ট্রাস্ট এ লায়ার বা এ লায়ার কাউবয়। রাকিব, এ স্কুল বয় ওয়াজ ওয়ান্স গোয়িং হোম আফটার কমপ্লিটিং হিজ ক্লাসেস, while crossing the road he saw an old man lying on the road, মানে কি দেখো এই যে রাকিব একটা স্কুল বয়, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা বৃদ্ধা মহিলা আসে। এখন দেখো এটা পজিটিভ মাইন্ডসেট কি, মানে কি যে জেনারেসিটি ইজ দা বেস্ট পলিসি, বা জেনারেসিটি মানে কি মহানুভবতা, যা দা জেনারেসিটি অফ এ স্কুল বয়, মানে কি একটা স্কুল বালকের মহানুভবতা। এই যে এটা টাইটেল হইতে পারে, এটা একটা মোরালও দিতে পারো তুমি। তো তারপরে দেখো, ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, আই ওয়াজ গোয়িং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, তো একটা সুন্দর দিন, আমি সেদিন আমার বন্ধুদের নিয়ে আমি কি যাচ্ছিলাম, কলেজে যাচ্ছিলাম। এর মধ্যে ধরো তোমার কল্পনা শক্তি কাজে লাগিয়ে তুমি স্টোরিটা কমপ্লিট করবা। while going to college I saw a rickshaw puller, he was lying beside the road, maybe he was sick। তো এই যে দেখো, এই যে গল্পের একটা ধারাবাহিকতা, তুমি যাচ্ছিলা, তুমি দেখলা কি একজন রিক্সা পুলার রাস্তার পাশে শুয়ে আছেন, মেবি হি ওয়াজ সিক, তিনি অসুস্থ ছিলেন। আফটার সিইং দিস উইথ অল অফ মাই ফ্রেন্ডস আই ওয়েন্ট নেয়ার দ্য রিক্সা পুলার, কাছে গিয়েছিলাম। দেন উই নোটিস দ্যাট হি ইজ জাস্ট গ্রোনিং, মানে কি তিনি গোংরাচ্ছিলেন, এন্ড ভমিটিং, মানে বমি করতেছিলেন, মানে কি তুমি বুঝতে পারতেছি তিনি অসুস্থ। দেন তুমি কি করলা, দেন উই ডিসাইডেড টু টেক হিম to nearest hospital. After taking to the hospital, the doctor said he has gone through a severe stroke, মানে কি একটা খুব মারাত্মক একটা স্ট্রোক হয়েছে। এই যে পজিটিভ একটা মাইন্ডসেট, দেন তোমরা কি করলা, তোমরা ইনস্ট্যান্ট তার একটা চিকিৎসার ব্যবস্থা করলা, এবং তার ফ্যামিলির সাথে খোঁজ করে যোগাযোগ করে তার ফ্যামিলির কাছে কিছু টাকা পয়সা, কিছু খাবার, এগুলা সহ তার ফ্যামিলির কাছে তারে দিয়ে আসলা। এবং ফার্দার মানে কি উনি হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় তোমরা পরবর্তীতে তার খোঁজ খবর রাখলা, এবং ফাইনালি তিনি সুস্থ হওয়া আগ পর্যন্ত তোমরা তার পাশে ছিলে। এই যে একটা পজিটিভ মাইন্ডসেট, এটা দিয়ে স্টোরিটা আমার মেক করতে হবে। তারপরে দেখো, ইট ওয়াজ জামিলা ওয়াজ পুর গার্ল এন্ড ওয়ার্ক, মানে কি এই স্টোরিগুলো একটু জাস্ট দেখে নিও, ধারণা নিয়ে যাও, একটা ভালো টাইটেল দিতে হবে এবং একটা মোরাল, একটা স্টোরি দাঁড় করাইতে হবে, প্রাসঙ্গিক এবং খুবই সুন্দর পজিটিভ মাইন্ডসেটে। হ্যাঁ, এটা কইরো। তারপরে দেখো, ইনফর্মাল লেটার মানে কি, ইনফর্মাল লেটার মানে ইমেইল। দেখো যে তুমি ইনফর্মাল লেটার মানে হলো ইমেইল, ইলেকট্রনিক মেইল। তুমি তোমার ছোট ভাইকে লিখবা, তোমার বন্ধুকে লিখবা, তোমার ফ্যামিলিকে লিখবা, বা তোমার টিচারকে লিখতে পারো, ইনফর্মাল মেইল, মানে কি ইমেইল করে দিলা।
যেমন কি ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ইউজিং মোবাইল ফোন, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং, হাউ টু ইম্পর্টেন্স অফ কারিকুলার অ্যাক্টিভিটিস, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ইনভাইটিং টু জয়েন এ পিকনিক, তারপরে ম্যারেজ সেরেমনি, টু ভিজিট ইউর কান্ট্রি অর ভিলেজ, ডেসক্রাইবিং এ ট্যুর হিস্টোরিক্যাল প্লেস, প্ল্যান আফটার এসএসসি এক্সাম টু ফ্রেন্ড। এটা ওই যে লেটার, মানে কি আমরা পত্র লিখি না, ইমেইলের পাশাপাশি আমরা লেটার মেইল এবং লেটার, এটা থেকে আমাদের প্রশ্ন আসে। জাস্ট খুবই সিম্পল, কিভাবে লিখবা এটা নিয়ে হয়তো আজকে একটু আলোচনা করব, কিন্তু মেইনলি এই অংশগুলা, এই যে কি বলে সাজেশনটা, এটা ফলো করে যাও। থ্যাঙ্কিং অর কংগ্রেচুলেশন ইউর ফ্রেন্ড ফর এনি গিফট অর এনি প্রাইজ অর ইভেন্ট। তো এগুলো আমরা একটু দেখবো। তারপর দেখো আমরা সেকেন্ড পেপার সাজেশনে চলে যাই। সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন কি তোমরা জানো, যে তোমাদের টোটাল অলমোস্ট এখানে কত, পার্ট 1 গ্রামারে থাকবে কত, গ্রামারে থাকবে 60 নাম্বার, আর রিটেন পার্টে থাকবে তোমার 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে তোমার ফর্মাল লেটার বা ইমেইলের মধ্যে 10 থাকবে। তারপরে এখানে প্যারাগ্রাফের মধ্যে আবার 2 ধরনের প্যারাগ্রাফ কিন্তু আছে। তো 2 ধরনের প্যারাগ্রাফ নিয়েও আজকে একটু আলোচনা করব। কোনটা তোমার হলো এখানে বাই লিস্টিং বা ডেসক্রিপশন প্যারাগ্রাফ, আর কোনটা হলো যে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট, এটা নিয়েও আজকে একটু আলোচনা করব। জাস্ট এটা হলো মার্ক ডিস্ট্রিবিউশন, ফর্মাল লেটার রাইটিং। ফর্মাল লেটার মানে কি? ফর্মাল লেটার মানে হলো অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশন তোমরা এই সেই ছোটবেলা থেকে তোমরা ছোটবেলা থেকে লিখো। তো এখন বিষয়বস্তু চেঞ্জ হয়েছে, আমরা এখন একটু বড় হয়েছি, বড় বিষয় নিয়ে আমাদের লেটার লিখতে হয়। টু ডিস্ট্রিক্ট কমিশনার ফর এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়া ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এটা খুব একটা জরুরি না, এটা ধরো মানে এটা সমসাময়িক কোনো স্বাস্থ্যগত ইস্যু, হেলথ ইস্যু নিয়ে আমার চলে আসতে পারে। কোভিড-19 এর সময় সোশ্যাল ডিস্টেন্সিং এটা নিয়ে আমার অ্যাপ্লিকেশন খুব একটা এখন প্রাসঙ্গিক না, এটা এক সময় ছিল। 2021-22 যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল এবং কমনও আসছিল। তারপর দেখো, টু দ্য প্রিন্সিপাল টু চেঞ্জ ওয়ান অফ ইউর ইলেক্টিভ সাবজেক্টস, মানে কি তোমরা দেখো, তোমরা যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হও তখন কিন্তু তোমাদের একটা সাবজেক্ট চেঞ্জ করার একটা প্রসিডিউর থাকে, যে তোমরা একটা সাবজেক্ট নিছো, ধরো তুমি বায়োলজি নিছো কম্পালসারি, হায়ার ম্যাথ অপশনাল, তারপর তুমি ডিসিশন চেঞ্জ করলা যে না আমি বায়োলজি অপশনাল নিব, হায়ার ম্যাথ কম্পালসারি নিব। তো এরকম এই ব্যাপারটা নেই। তারপর টু দ্য প্রিন্সিপাল নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেল ফোন ইন দ্য ক্লাসরুমে সেল ফোন ইউজ করতে পারবে না। টু দ্য প্রিন্সিপাল এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, মাল্টিমিডিয়া। তার মানে এই চারটা একই রকম, কলেজ রুম ফ্যাসিলিটিস, ক্যান্টিন ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস, তারপরে কি লাইব্রেরি রুম, কমন রুম ফ্যাসিলিটিস, এগুলো কমন আসে। তারপরে ফর সেটিং আপ এ কলেজ লাইব্রেরি, কমন রুম, অডিটোরিয়াম, ক্যান্টিন, হোস্টেল। প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন কি করার জন্য, দেখো বিষয়বস্তু ভিতরের কথা সব একই, জাস্ট তুমি বলবা এটা খুবই প্রয়োজন, আমাদের কলেজে এতগুলা স্টুডেন্ট কিন্তু কোনো ক্যান্টিন নাই, আমাদের কলেজে এতগুলা স্টুডেন্ট কিন্তু কোনো কমন রুম নাই, এতগুলা স্টুডেন্ট কোনো লাইব্রেরি নাই, তো ইটস আ ক্রাইং নিড ফর আওয়ার কলেজ। এই টাইপের কিছু মূল বক্তব্য দিয়ে এই ধরনের আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারি, যেটা হলো ফর্মাল লেটার। তারপরে সিট ইন দ্য স্কুল হোস্টেল, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলি এটা খুবই কমন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের সিট ইন দ্য স্কুল হোস্টেল, এটা ধরো কি সাধারণ স্টুডেন্টদের জন্য খুবই সহজে বোধগম্য এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তোমরা অনেকেই ভাইয়া স্টোরিতে কি প্যারা করা যাবে নাকি এক প্যারাতে লিখলে? হ্যাঁ, তোমাদের দেখো আশফি আপু কিন্তু তোমাদের কথা আনসার, আমি কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না, কিন্তু আনসার গুলা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। মানে এটা খুবই ভালো যে আমরা রোটু ডিএমসি এটাকে আমরা ফিল করি যে ইটস লাইক এ ফ্যামিলি। হ্যাঁ, এটা আমাদের পরিবারের মতো। তো এই পরিবারটাকে আমরা সুন্দর একটা সম্পর্কের মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। তো এই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন গুলা দেখো। তারপরে মেইলটা দেখো, রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য হার্মফুল ইম্প্যাক্ট অফ ডেফরেস্টেশন, মানে কি বৃক্ষ নিধনের যে ক্ষতিকর প্রভাব সেটা নিয়ে একটা মেইল লিখতে বলা হয়েছে। তারপরে থ্যাঙ্কিং হিম ফর সেন্ডিং ইউ এ নাইস প্রেজেন্ট, মানে কি সুন্দর একটা গিফট তোমাকে পাঠাইছে, এটা সম্পর্কে। এখন ইমেইলটা জাস্ট ফরমেশনটা কি এটা দেখে দেবা, মূল বক্তব্য জাস্ট 3-4 লাইনের বেশি লেখার প্রয়োজন, 3-4-5 লাইনের মধ্যে শেষ করে দেবা। তারপর অ্যাডভাইজিং হিম স্টাডি রেগুলারলি অ্যান্ড নট টু ইউজ মোবাইল ফোন, নট টু ইউজ সোশ্যাল মিডিয়া, not to use mobile phone or social media. তারপরে কি আছে, advising him to regular in her study, write an email to your father informing about your preparation for the HSC exam. তারপর write an email to your friend inviting him her to join the picnic. তো এইগুলা খুবই কমন, এটা জাস্ট তোমরা পিডিএফটা নিয়ে যাও, ক্যান্সেলিং চেক, অর্ডারিং সাম বুকস। তারপর দেখো রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং ডেসক্রিপশন উইদিন
200 ওয়ার্ডস কি রাখো। কোভিড-19 এটা সমসাময়িক, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। লকডাউন, পদ্মা ব্রিজ, উইন্টার মর্নিং, ড্রাগ এডিকশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফিমেল এডুকেশন, ডেফরেস্টেশন, ডাউরি সিস্টেম, গ্লোবাল ওয়ার্মিং। এই 10টা তোমরা একটু দেখে যাও, যদি কমন চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ লিখে ফেললা। আর যে কোনো জায়গা থেকে আসলে প্রশ্ন আসছে। এই যে ইম্পর্টেন্ট সমসাময়িক, যেমন কোভিড-19 যেমন একটা সমসাময়িক ছিল, পদ্মা ব্রিজের মতো তুমি মেট্রো রেল কল্পনা করতে পারো। মেট্রো রেল থেকে আমার প্রশ্ন আসতে পারে, কর্ণফুলী টানেল থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো ড্রাগ এডিকশন, খুবই মানে সমসাময়িক ইস্যু। তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফিমেল এডুকেশন, খুবই ইম্পর্টেন্ট ফিমেল এডুকেশন। তারপরে ডাউরি সিস্টেম মানে কি যৌতুক প্রথা, এগুলা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপর দেখো ফুড অ্যাডাল্টারেশন, ক্রাইং নিড, আমি এটা খুবই ইম্পর্টেন্ট বলবো। ফুড অ্যাডাল্টারেশন, এটা খাদ্যে ভেজাল, তো এটা একটা বর্তমান সময়ের খুবই। তারপরে দেখো করাপশন, আমরা করাপশন ইন বাংলাদেশ, আমরা এটা দিয়েও একটু দেখতে পারি। করাপশন ইন বাংলাদেশ, বর্তমান সময়ে দুর্নীতি তো একটা বিরাট ব্যাপার। 15 লাখ টাকার ছাগল সব ধ্বংস করে দিছে। তো আসলে কি, ওই যে মানুষের কর্মফল মানুষকে ভোগ করতে হবে, দুনিয়াতে কিছু ভোগ করতে হবে, এবং আখিরাতে তো একেবারে জাররা পরিমাণ। জাররা শব্দটা কোরআন হাদিসে আসছে। তো জাররা শব্দটার পরিমাণ কতটুকু দেখো, একটা সরিষা দানার 70,000 ভাগের 1 ভাগকে জাররা বলা হয়। একটা সরিষা দানা পরিমাণ, সরিষা তো তোমরা দেখো না এমন কেউ নাই, এই সরিষাকে 70,000 ভাগ করলে, বা অথবা 70 ভাগ, আমি জানি না, হয় 70,000 না হলে 70, ধরো 70 ভাগ। একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, একটা টুকরা কতটুকু হইতে পারে? এটা আনুবীক্ষণিক, মানে কি অনুবীক্ষণ ছাড়া এটা দেখাই যাবে না। এই পরিমাণ পাপ এবং পুণ্যকে সেদিন বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে কি, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে তো মানুষ অপদস্থ হয়, কিছু বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, কিছু শাস্তি পায়, কিন্তু ওইখানে আর মাফ পাওয়ার কোনো সুযোগ নাই যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। তো আমরা এটাই আশা করব, কিন্তু এই আশা করে পাপ বেশি বেশি করার কোনো সুযোগ নেই। পাপ বেশি বেশি করা মানে কি, নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে করাপশন যে হচ্ছে বাংলাদেশে, যারা দুর্নীতি করতেছে তারা ধরা খাচ্ছে, তাদের শাস্তি হচ্ছে, কিন্তু দিন শেষে বাস্তবতা হলো যে এর চাইতেও কঠিন সময় অপেক্ষা করতেছে কি আমাদের মৃত্যুর পরের সময়। তো এটা নিয়ে আর বেশি কথা বলার সুযোগ নাই। আমরা আমাদের দেখো স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট বা রোড অ্যাক্সিডেন্ট। তারপরে ক্লাইমেট চেঞ্জ, খুবই ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জ থেকে আমার প্রশ্ন আসতে পারে। এনভায়রনমেন্ট পলিউশন, খুবই ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ট্রাফিক জ্যাম, ডে লেবার, লোডশেডিং ইম্পর্টেন্ট। লোডশেডিং আসবে না। দেখো বর্তমান সময়ে যে সরকার বা গভর্নমেন্টের যে ইস্যুগুলো, এগুলো নিয়ে কম প্রশ্ন আসবে। তো লোডশেডিং যেহেতু এখন কমই হয়, আসলে ক্লাস নিচ্ছে, কারেন্ট যাচ্ছে না, লোডশেডিং হচ্ছে না, তো এটা নিয়ে আসলে কম গুরুত্ব দিলেও চলবে। তারপরে রেলওয়ে স্টেশন, ট্রি প্ল্যান্টেশন, খুবই ইম্পর্টেন্ট। ট্রি প্ল্যান্টেশন আসতে পারে সমসাময়িক সময়। মানে কি, যে গরম পড়ছে, ধরো আমি অলরেডি ভিজে গেছি, কথা বলতে বলতে ভিজে গেছি, যে এত বেশি গরম লাগতেছে আসলে। ফ্লাড নিয়ে রিটেন পার্টে কি কি কোশ্চেন আসতে পারে? ফ্লাড ইন বাংলাদেশ, খুবই ভালো একটা কথা বলছো। যেহেতু বন্যা কবলিত, বন্যা চলছে, ফ্লাড ইন বাংলাদেশ, যে বন্যা হচ্ছে প্রতি বছর, এগুলো নিয়ে লিখবা। একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরবা যে কিভাবে প্রতি বছর বন্যা হচ্ছে, বন্যায় কোন কোন জায়গার মানুষ, যে কি নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ এন্ড সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, স্পেশালি এরিয়াটা উল্লেখ করবা, যে রংপুর, কুড়িগ্রাম, তারপরে এদিক দিয়ে কোথায় বন্যা হচ্ছে, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ এর নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে। ফ্লাড ইন বাংলাদেশ, এটা আসতে পারে। ফ্লাড ইন বাংলাদেশ, তো এটা আসতে পারে, বন্যা নিয়ে আসতে পারে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নট সো ইম্পর্টেন্ট। তারপর দেখো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট মানে কি, এটা কি, প্যারাগ্রাফটা কিভাবে লিখবা সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। জাস্ট এই পার্টটা শেষ করি। ডেফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন। ডেফরেস্টেশন মানে কি, বৃক্ষ নিধন। ট্রি প্ল্যান্টেশন মানে হলো বৃক্ষরোপণ। তো এটা কন্ট্রাস্ট। তারপর ড্রাগ এডিকশন, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। ফুড অ্যাডাল্টারেশন মানে কি, খাদ্যে ভেজাল। তারপর রোড অ্যাক্সিডেন্ট, কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট। এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার পলিউশন মানে কি, পলিউশন নিয়ে 3টা জিনিসই ইম্পর্টেন্ট। আবহাওয়া মানে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, রিভার পলিউশন। তারপরে আর কি আছে, ওয়াটার মানে রিভার মানে ওয়াটার পলিউশন। তারপরে মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউজেস এন্ড অ্যাবিউজেস মানে কি, এটা সুবিধা আছে অসুবিধাও আছে, 2টা নিয়ে আসতে পারে। তোমার শুধু ফেসবুকও আসতে পারে, শুধু ইন্টারনেট দিতে পারে, অথবা ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক আসতে পারে, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট আসতে পারে। তখন কি করবা,
অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাকেই উল্লেখ করার চেষ্টা করবা, দুইটাই বোঝানোর চেষ্টা করবা যে এটার উপকারী দিক আছে, এটার ক্ষতিকর দিক আছে। এটাই হলো আমার এই কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের মূল বৈশিষ্ট্য। ফিমেল এডুকেশন, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এগুলা। তারপরে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, একই রকম। প্রাইস হাইক, অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন, যে অনলাইন এবং অফলাইন এডুকেশনের এটা খুব একটা ইম্পর্টেন্ট। তারপরে সমসাময়িক ইস্যুর মধ্যে আসতে পারে ডাউরি সিস্টেম, একই। বুঝতে পারছো? আচ্ছা, কিছু প্যারাগ্রাফ পাই বোর্ড এক্সামে একদম হঠাৎ করেই চলে আসে, এগুলো একটু দেখে যাইও। এগুলোর মধ্যে কি কি আছে আমরা দেখি। আচ্ছা দেখো, অন ক্যাম্পাস ক্লাস এন্ড অনলাইন ক্লাস, ওই যে অনলাইন এডুকেশন, অফলাইন এডুকেশন, এটা হলো আমাদের করোনার সময় একটা ক্রাইং একটা ইস্যু ছিল, তো এটা নিয়ে আসতে পারে। ওকে, হ্যাঁ পিডিএফ পাবা। রুহিনা কে বলছো? মেহরিন গুহা, পিডিএফ পাবা। আচ্ছা, এই ক্লাসের ক্যাপশনে পিডিএফ অ্যাড করে দেবো, সবাই পিডিএফ ডাউনলোড করে নেবে, খুবই ভালো কথা। তারপরে দেখো অফলাইন এন্ড অনলাইন ক্লাস, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে অফলাইন এবং অনলাইন এডুকেশন, মানে কি 22-এ আসছে, এখনো এটা রিপিট হইতে পারে, কারণ অনলাইন এডুকেশন ইজ ফ্লারিশিং, মানে কি এটা বিস্তৃতি ঘটতেছে, তো এটা নিয়ে আসতে পারে। তারপর দেখো কজেস অফ ফেলিউর ইন ইংলিশ এন্ড দেয়ার রিমেডিস, ময়মনসিংহ বোর্ডে, বিশেষ করে ময়মনসিংহ বোর্ড খুবই মানে ডিস্টার্ব করতেছে, আনকমন কিছু ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করতেছে ময়মনসিংহ বোর্ডে। যেহেতু মানে আমি যদিও ময়মনসিংহ এর, তোমার রিজভি ভাই আমরা একই জায়গা থেকে বেড়ে ওঠা, একই স্কুল কলেজের। আমরা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, আমরা ঢাকায় চলে গেছি যখন, তারপরে ময়মনসিংহ বোর্ড হয়েছে 2016-17 সালে সম্ভবত। তো ময়মনসিংহ বোর্ড খুব বেশি এক্সপেরিমেন্ট করতেছে রাইটিং স্কিলটা দেখার জন্য। তো ময়মনসিংহ বোর্ডের জন্য একটা জিনিস খেয়াল করো যে আনকমন কিছু প্রশ্ন চলে আসতে পারে, বিশেষ করে রাইটিং পার্টের জন্য, বাংলা ইংরেজি দুই সাবজেক্টে। তো এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখো। কজেস অফ ফেলিউর ইন দ্য ইংলিশ এন্ড দেয়ার রিমেডিস। তারপরে সোশ্যাল আই ড্রিম অফ, এ সোসাইটি আই ড্রিম অফ, আমি যে সমাজের স্বপ্ন দেখি। খুবই দারুণ একটা টপিক, যদি চলে আসে খুব সুন্দর করে লিখবা যে একটা সুন্দর সমাজের স্বপ্ন তোমরা দেখো, কিরকম, যে সমাজটা হবে খুবই সহযোগিতাপূর্ণ এবং সহমর্মিতাপূর্ণ, যেখানে সবাই খুব শান্তপূর্ণ ভাবে, বাংলায় অবশ্য বলা সহজ, ইংরেজিতে লিখতে গেলে আমরা খুব দারুণ ভাবে পারবো, এখন বলে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো যে আই ড্রিম অফ এ সোসাইটি হোয়ার দেয়ার ইজ নো ক্লাস, দেয়ার ইজ নো ক্লাস, সেখানে কোনো ধনী, দেয়ার ইজ নো পুর, রিচ, মিডল ক্লাস, নো ক্লাস ডিভাইডেশন ইন দ্য সোসাইটি, হোয়ার the education facilities, health facilities, and many other facilities will be distributed among poor people and rich people equally, সমানভাবে যেখানে বন্টন করা হবে। where no poor will deprive of any basic needs of his life, তার জীবনের কোনো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হবে না। where education will be confirmed for all class of people, where health facilities will be confirmed, will be ensured among all classes of people, মানে যেখানে শিক্ষা, চিকিৎসা সবকিছু সবার জন্য নিশ্চিত করা হবে, যেখানে কোনো শ্রেণী ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে, যেখানে law enforcement will be ensured properly, where no corruption, no terrorism, no just kind of kidnapping, no dowry system, nothing will be there in the society. তো এই যে সুন্দর স্বপ্নগুলা তুমি তোমার এই কথার মধ্যে ফুটায় তুলবা। তারপর দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপর দ্য পদ্মা ব্রিজ, দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে কি 71 এর ওয়ার, এগুলা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে, এগুলা ইম্পর্টেন্ট। তারপরে তোমাদেরকে যে কথাটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হলো প্যারাগ্রাফ এন্ড লেটারের কিছু কনফিউশন তোমাদের মধ্যে আছে, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। তোমরা আমাকে ওই দিন কেউ কেউ বলছিলা যে প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ এবং ওকে, কেউ কেউ দিন বলার চেষ্টা করছিল যে লিস্টিং এবং ডেসক্রিপটিং প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখবো। দেখো লিস্টিং এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ 200 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবা। তারপর মাস্ট বি একটা প্যারা হবে, মনে রাখবা যে একটা প্যারাগ্রাফে প্যারা কয়টা, প্যারাই হবে একটা, বেশি প্যারা দেওয়ার সুযোগ নাই। এখানে মেইনলি 3 পার্টস, প্যারা হবে একটা, প্যারা কয়টা হবে, প্যারা হবে একটা, আর 3 পার্টস, পার্টস মানে কি অংশ, জাস্ট ওই একটা প্যারাকে 3টা ভাগে ভাগ করে লিখবা। একটা পার্টে থাকবে টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স কি মেইন অংশটা 2টা 3টা লাইনে তুমি এক্সপ্রেস করলা। তারপরে
সাপোর্টিং সেন্টেন্স, এটা হবে মেইন পার্ট বা মেইন বডি। সাপোর্টিং সেন্টেন্স give details and elaborate on the main idea, মেইন আইডিয়া বা মেইন টপিকটাকে বিস্তৃত করে লিখবা। তারপরে কি কনক্লুডিং সেন্টেন্স, সামারাইজ দ্য মেইন পয়েন্ট, মেইন পয়েন্টটাকে সামারাইজ করে একটা সুন্দর আই ক্যাচিং, একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা কনক্লুশন দিয়ে কি করবা, তোমাদের ওই যে লিস্টিং এবং ডেসক্রিপ্টিং প্যারাগ্রাফ এটা শেষ করার চেষ্টা করবা। কি করবা, মেইন পার্ট একটা প্যারা হবে, প্যারা একটা মাস, দুইটা প্যারা করলে কিন্তু জিরো, দুইটা প্যারা করলে জিরো, প্যারাগ্রাফে অতিরিক্ত প্যারাই করা যাবে না, এটা এসে না, এটা কি না, বা মানে লেটার না, লেটার বলতেছি কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং স্টোরি না, এটা প্যারাগ্রাফ মানে একটা প্যারা হবে, তিনটা পার্টে ভাগ ভাগ করে লিখবা। তারপরে দেখো, এই দেখো এক্সাম্পল দেখো, ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশন আমাদের হইলো মাদক। Drug addiction is problematic both for physical and mental conditions. It is also destructive for society as drug contains nicotine, tobacco, and many illegal substances. It is seriously injurious for health. এটা হলো টপিক সেন্টেন্স। তার মানে কি প্রথম কথাই তুমি সুন্দর করে গুছায় তোমার টপিকটাকে এক্সপ্লেন করলা। তারপরে মেইন বডিতে তুমি মেইন পার্ট তোমার যা কিছু বলা সবকিছু বলবা এবং চেষ্টা করবা 2 থেকে 3 পেজের মধ্যে প্যারাগ্রাফটা সীমাবদ্ধ রাখা। 3 পেজ তো টোটাল, এখন তো ওয়ার্ড কাউন্ট করা সম্ভব না, আন্দাজে 200 পেজে 200 কি বলে ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো। তারপরে এটা হলো ড্রাগস ইনজুরিয়াস, এটা হলো কি আমার কনক্লুশনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা যে so we cannot but stay away from such illegal substances called drugs and make a healthy society. Concluding sentence মানে কি, এটা হলো তোমার কনক্লুডিং সেন্টেন্স বা এটা শেষ করলা তুমি এই বাক্যগুলা দিয়া, বুঝতে পারছো? তারপরে দেখো প্যারাগ্রাফ কি, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। কম্পারিজন কন্ট্রাস্ট, ওই ওয়ার্ড লিমিট 200 রাখবা, 200 বেশি, মানে এমন না যে 210টা হয়ে গেলে তোমার নাম্বার কেটে দিবে বা 190টা হলে কাটা, অ্যারাউন্ড 200 রাখার চেষ্টা করো, মানে কি 200 এর আশেপাশে, এটা একটা আন্দাজে রাখার চেষ্টা। টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউস একই, টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স কি থাকবে, গিভ ডিটেইলস এন্ড এলাবোরেট দ্য মেইন আইডিয়া, একই সিস্টেম। তারপর দেখ কনক্লুডিং সেন্টেন্স সামারাইজ দ্য মেইন পয়েন্টস। এখন গিভ এ স্ট্রং থ্রুআউট প্রভোকিং অর আই ক্যাচিং কনক্লুডিং রিমার্কস, একই রকম যে তুমি তোমার ওপিনিয়নটা এখানে ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে তুমি একটা সুন্দর কনক্লুশন আনার চেষ্টা করবা। তারপরে দেখো গুড সাইডস এন্ড ব্যাড সাইডস অফ ফেসবুক, মানে কি এই যে দেখো কম্পারিজন, তুলনা করবা, একটা আরেকটার সাথে তুলনা। কন্ট্রাস্ট মানে হলো তুলনা, একটার সাথে পার্থক্য করা। Facebook has profoundly impacted society both positively and negatively. প্রথমেই তুমি এটা বলে দিলা যে profoundly impacted, profoundly মানে কি সামগ্রিকভাবে, profound মানে একটা মানে বৃহৎ অর্থে, বৃহৎ ক্ষেত্রে impacted society, সোসাইটিকে প্রভাব ফেলে both positively and negatively। এটা তুমি প্রথমেই তোমার স্টার্টিংটা বা টপিক সেন্টেন্সটা এরকম হলে খুবই সুন্দর হয়। তারপরে মেইন পার্টটা বডিতে তুমি অনেক কিছু লিখলা, কিভাবে এটা হার্মফুল, কিভাবে এটা ইউজফুল, এটা সবকিছু উল্লেখ করে তারপরে এটা কনক্লুডিং সেন্টেন্স, while Facebook offers numerous benefits in connecting and informing people, it also presents significant challenges that need to be addressed to mitigate its adverse effects on individuals and society. তারপর দেখো ফর্মাল লেটার, ফর্মাল লেটার কি, প্রিলিমিনারি পার্ট, বডি, কনক্লুজিং পার্ট। ফর্মাল লেটার কি, প্রথমে তুমি টু দ্য ডিস্ট্রিক্ট কমিশনার বরিশাল, এটা প্রথমে টু, এর প্রথমে দিবা তারিখ, প্রথমে কি ডেট, তারপরে কার কাছে টু, তারপর ঠিকানা দিবা, সাবজেক্টটা লিখবা। সাবজেক্টের ক্ষেত্রে কখনোই মানে প্রে শব্দটা ব্যবহার করবা না, অ্যাপ্লিকেশন ফর, প্রেইং ফর দিবা না, কখনোই না, নেভার। সবসময় মনে রাখবা যে প্রার্থনা শুধুমাত্র আল্লাহর কাছে হবে। আমরা একত্ববাদে বিশ্বাসী, আমরা তাওহীদবাদী, আমরা যা কিছু চাইবো সবকিছু আল্লাহর কাছে, প্রার্থনা চাওয়া সবকিছু আল্লাহর কাছে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর যদি অনেক টিচাররা, এবং আমি পার্সোনালি যদি দেখি প্রেইং ফর, তাহলে আমি 0 দিব, কাইটা কত দিব, 0 দিব, গোল্লা দিয়ে রাখবো। কেন তোমার প্রে করতে হবে কেন আমার কাছে তুমি অ্যাপ্লিকেশন করবা, মানে ভদ্রভাবে চাইলা, জেন্টলি চাইলা, পোলাইটলি চাইলা, বাট প্রে নট, মানে নট ইউ আর প্রেইং টু মি। দেখো তারপরে স্যার দিয়ে সাবমিটেড উইথ ডিউ টু রেসপেক্ট দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ বরিশাল ডিস্ট্রিক্ট, এগুলো হাবিজাবি দিয়ে, তারপরে ইউর ফেইথফুল বেলাল হোসেন, বরিশাল সদর উপজেলা, বরিশাল। তার মানে এইভাবে তুমি তোমার ফর্মাল লেটারটা শেষ করবা। তারপর দেখো ইমেইল কিভাবে লিখবা, প্রিলিমিনারি পার্ট, বডি, কনক্লুশন পার্ট। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তানজিম রায়হানা gmail.com, mrmannan@gmail.com, হাবিজাবি আছে। দেখো এই যে এইচএসসি এক্সাম প্রিপারেশন, প্রথমে কি ফ্রম টু, তারপরে সেন্ড, তারিখ সময়টা সময় উল্লেখ করতে হবে, কারণ ইমেইলে কিন্তু আমার সময় থাকতে হবে
যেটা হলো ফর্মাল লেটারে সময় থাকে না, ইমেইলে সময় থাকে। অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সাম সাবজেক্ট দিবা, তারপর ডিয়ার মান্নান, এখানে 4-5 সেন্টেন্স বা 5 সেন্টেন্স যতটুকু হয়, তারপরে শেষ করবা কি ইউরস ইভার তানজিম। Pray to Almighty Allah so that I can keep a sound mind in a sound body, expecting a sharp reply from you. Informal letter. Informal letter saying, write a letter to a friend who smokes a lot cigarette, describing the bad effects of smoking and advising him to stop it. তো এখানে দেখো একটা নমুনা দেয়া আছে, নমুনাটা একটু খেয়াল করলে দেখতে পাবা যে এখানে তারিখটা দিবা, তারপরে মিরবাগ রংপুর এখানে জায়গা, তারপর মাই ডিয়ার রানা, আমার প্রিয় রানা, তুমি প্রথমে আমার সালাম নিও, ভালোবাসা নিও, তুমি যে কাজটা করতেছো এটা ভালো না, সিগারেট খাওয়া ছেড়ে দাও, নাহলে কিন্তু অচিরেই ফুসফুসে ক্যান্সার হবে, মারা যাবা, খুবই জঘন্য কাজ। এটা আসলে আমাদেরকে এটা থেকে সাবধান থাকা উচিত। আমরা মানে অ্যাক্টিভ স্মোকিং যেটা, এটা তো অবশ্যই ক্ষতি, প্যাসিভ স্মোকিং যেটা যেটা পরোক্ষ ধূমপান, সেটা থেকেও কিন্তু অনেক ক্ষতি। আমার ফ্যামিলির কোনো একজন মানুষ যদি ধূমপান করে ঘরে বা বারান্দায় বসো, ওই যে নিকোটিন বা যেটা বাতাসে ছড়ায় থাকবে সেটা আমার ভিতরে যাবে, সেটা আমার বডির জন্য অনেক বেশি হার্মফুল। তো যদি কেউ তোমাদের মধ্যে থাকো এই কাজটা, বাজে অভ্যাসটা আছে, অনেকেই থাকে, এখন তো বাচ্চা কাচ্চারা অনেক বড় হয়ে যায়, দ্রুত একটু চিপায় চাপায়, এখন চিপায় চাপায় যায় না, চাষতলে বসে ঘুমায় এসএসসি বা স্কুল গোয়িং ছেলেপেলেরাও এই কাজ করে আমরা দেখি, তো খুবই দুঃখজনক। যারা তোমাদের বন্ধুরা যদি কেউ করে বা যারা পরিচিত, তাদেরকে একটু সাবধান করার চেষ্টা করো, ভাই অকালে মরবি কেন, এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা ভবিষ্যৎ, একসময় বিয়ে শাদী করবি, বাচ্চা কাচ্চা হবে, তো জীবনটা ধ্বংস করার কোনো মানে হয়? তো তাদেরকে একটু বোঝায় বলবা সিগারেট টিগারেট খাইস না। তো একটা মজার কথা, সিগারেটের প্যাকেটে, জর্দার প্যাকেটে দেখবা কি সুন্দর করে একটা বিজ্ঞাপন দেওয়া থাকবে যে ধূমপান ক্যান্সারের কারণ, বিভৎস বিভিন্ন ছবি দেয়, মুখ পচে গলে গেছে, গলায় ক্যান্সার হয়েছে, এগুলা ওইটা। কিন্তু যারা সিগারেট খায় ওটা দেখা দেখি সিগারেট খায়, মানে কি ওইটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তো কোনো এক বন্ধু এটা নিয়ে মজা করে বলতেছিল যে বাঙালিদের এইসব ছবি দেখায় সিগারেট খাওয়া থেকে বিরত রাখা যাবে না। তো বাঙালিদের যদি, পুরুষদের কথা বলছে, যে বাঙালিদের যদি এমন কিছু এখানে দেওয়া হয় যে যে সিগারেট খাবে তার যে মানে কি বলে যে ওই যে যে একটা থাকে না যে একটা শক্তি পাওয়ার, মানে পুরুষত্ব যে কথাটা, এটা কমে যাবে, মানে কি তার সে মানে যুবক অবস্থায় সে যতটুকু শক্তিবান থাকবে, বিশেষ করে যে বিষয়টা ইঙ্গিত করছে এটা তোমরা বুঝতে পারছো যে এটা কমে যায়। তো এটা যদি প্যাকেটে লেখা থাকে, তাইলে যদি বাঙালিরা একটু সভ্য হয় বা সতর্ক হয়। তো এটা শুনে খুবই মজা পাইছিলাম। ফুল স্টপ না দিতে, সাবজেক্ট লেখার পর কি ফুল স্টপ দিতে পারবো না? সাবজেক্ট লেখার পর ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই, সাবজেক্ট লেখার পর এমনি নর্মাল তুমি লিখে দিলেও কোনো সমস্যা নাই। তো এই আর কি অবস্থা, যে আমাদেরকে এই খারাপ অভ্যাস থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যারা আমাদের পরিচিত, যাদেরকে আমরা ভালো চাই, তাদেরকে বলবো অবশ্যই যে এই খারাপ জিনিসটা থেকে যেন তারা বিরত থাকে। এখন এটা হলো আমাদের আজকের মোটামুটি এটা ছিল আজকের পার্ট। তারপরে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের কিছু পরামর্শ তোমাদেরকে দিব যে তোমরা কিভাবে এখন এ প্লাস কিভাবে নিশ্চিত করা যায় ইংরেজিতে। এখন ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করার জন্য আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চাই। আসলে কি পরামর্শ? এখন তোমার মেইনলি যে কাজটা করতে হবে, তোমার মোস্ট ইম্পর্টেন্টলি গ্রামার পার্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্রামার পার্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যে অংশটা তোমাকে শতভাগ নাম্বার দিবে, তুমি রিটেন পার্টে তুমি কত পাবা বা কত টিচার তোমাকে দিবে সেটা তুমি কনফার্ম করে বলতে পারতেছো না, কিন্তু গ্রামার পার্টে তোমাকে নিশ্চিত থাকতে হবে যে না, গ্রামার পার্টে আমি ভালো করতেছি, গ্রামার পার্টটা আমি খুব ভালো করতেছি, এটা আমার নিশ্চিত করতে হবে। বুঝতে পারছো? গ্রামার পার্টে আমার নিশ্চিত থাকতে হবে যে আমি গ্রামার পার্টে ভালো করতেছি। এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। গ্রামার পার্টে কোনো ধরনের খামখেয়ালি করা যাবে না। আরেকটা কথা মনে রাখবা, যে খাতা রাখতে হবে নিট অ্যান্ড ক্লিন। খাতায় কোনো ধরনের লিখছো, তুমি কেটে দিছো, এটা এই যে কাটছো কি এই যে এরকম করে নকশা করে কাটছো, এটা করা যাবে না। কাটাকাটি হইতেই পারে, বিশেষ করে অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার, ইমেইল, এখানে কাটাকাটি করা যাবে না, কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। এটা একদম টোটালি প্রহিবিটেড, কারণ এটা ছোট্ট একটা জিনিস, এক পৃষ্ঠার মধ্যে নিট অ্যান্ড ক্লিন থাকা বাঞ্ছনীয়। তুমি একজন অথরিটিকে বা তোমার কলেজের প্রিন্সিপালকে তুমি যখন অ্যাপ্লিকেশন দিচ্ছ, সেখানে তুমি যদি কাটাকাটি করে দাও, তাহলে একটা ব্যাড ইমপ্রেশন, এটা তুমি কখনোই দিবা না। তার মানে পরীক্ষার খাতাতেও
এই লেটার, ইমেইল, অ্যাপ্লিকেশন এগুলাতে কাটাকাটি করা যাবে না। আর কাটাকাটি করার ক্ষেত্রে এটি এরকম করে কাটার দরকার নাই। ধরো তুমি একটা কাটা দিবা ক্লিন, আমি এই লেখাটা কাটবো, এটা আমি ভুল লিখছি, এটা আমি লিখতে চাই না, জাস্ট এক লাইনে কেটে দিবা, এক লাইনে কেটে দিবা। আর চেষ্টা করবা যে খাতা হিজিবিজি না করার জন্য, খাতা নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করবা, লেখায় একটু স্পেস দেওয়ার চেষ্টা করবা। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে এমসিকিউ, কোশ্চেন আনসার, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স, ফ্লো চার্ট, এগুলাতে তোমার অনেক বেশি নাম্বার পাওয়ার নিশ্চয়তা আছে। এগুলাতে যদি ভালো করো তাহলে অনায়াসে 80+ না 90+ নাম্বার পাওয়া সম্ভব। 90+ নাম্বার পাওয়া সম্ভব। ইংরেজিতে 90 পাওয়া সম্ভব। আমরা সেই 2016 সালে আমরা 90+ নাম্বার পেয়ে আসছি। তো এটার জন্য যেটা করতে হবে যে খাতা নিট এন্ড ক্লিন রাখবা, খাতা নিট এন্ড ক্লিন রাখবা। এখন কথা হলো, ধরো আমি তোমার খাতাটা আমার কাছে আছে, আমি দেখলাম যে এমসিকিউ, আনসার, কোশ্চেন খুবই ভালো করে লিখছো, উইথ ক্লু উইদাউট ক্লু ভালো হয়েছে, তারপরে রিয়ারেন্সটাও ভালো করছো, ফ্লো চার্টটাও সুন্দর লিখছো, তারপরে কি সামারি। এখন সামারিতে আমি চিন্তা করবো যে না এই ছেলেটা তো বাকি বা এই স্টুডেন্টটা তো বাকিগুলা ভালো লিখছে, তাহলে সামারিতে আমি একটা ভালো নাম্বার দিব। ধরো একটা স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং এ তুমি যেভাবেই লিখছো বা কমন কোর্সে পড়ে নাই, একটা সুন্দর টাইটেল দিছো, সুন্দর একটা স্টার্টিং, সুন্দর একটা ফিনিশিং, আমি চিন্তা করবো আচ্ছা ও তো ভালো করছে। অন্য যে মেইন পার্ট বলতে যেগুলা শিওর শর্ট, যেটাতে তুমি ফুল নাম্বার পাবা, সেগুলাতে ভালো করছে, তখন আমার একটা পজিটিভ মাইন্ডসেট, একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, তখন আমি তোমাকে সেটাতে ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবা যেগুলো শিওর শর্ট সেটাতে ভালো নাম্বার তোলার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের আশফি আপু অনেক অলরেডি বলে দিছে যে বক্স করে লিখতে হবে কিনা। বক্স করে লিখলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি ধরো ইন কেস বক্স লিখতেছো না, বক্স করো নাই, তুমি তো মার্জিন করছো, খাতা তো সুন্দর করে এইভাবে মার্জিন করছো না, তুমি তো মার্জিন করছো, মার্জিনের ভিতরে তুমি ইমেলটা লিখছো, এক পৃষ্ঠায় লিখছো, তোমার নাম্বার কাটা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করো যে একটা খাতার দুইটা পেজ থাকে, মানে কি একটা এই সাইড একটা এই সাইড। সবসময় চেষ্টা করবা যে 1 নাম্বার পাতা, যেটা খাতার 1 নাম্বার পাতা কোনটা, খাতার 1 নাম্বার পাতা হলো খাতার 1 নাম্বার পাতা হলো এই পাশে ডান পাশের যে পৃষ্ঠাটা, সেইখানে এই লেখাগুলা লেখার জন্য, ইমেইল বলো, ফর্মাল লেটার বলো, তারপরে কি ইনফর্মাল লেটার, যেটাই বলো, কোনটা চেষ্টা করবা। ইনফর্মাল লেটার ক্ষেত্রে তুমি দ্বিতীয় পৃষ্ঠায় শুরু করবা, ফার্স্ট পৃষ্ঠায় শেষ করবা, এইভাবে যেন মানে পৃষ্ঠা উল্টাতে না হয়। আর যদি এক পৃষ্ঠায় লেখা হয় তাহলে অবশ্যই তুমি 1 নাম্বার পাতা, 1 নাম্বার পাতা বলতে কোনটা, তুমি বেজোর পাতায় লেখা শুরু করবা। বেজোর পাতা কোনটা, প্রথম পাতা তো বুঝতেছো, এটা 1 এটা 2, তো 1 নাম্বার পাতায় সবসময় 1 নাম্বার পাতা। যে আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিই তাহলে বুঝতে পারবা। ধরো এটা হলো তোমার 1 নাম্বার পেজ, এটা তো ধরো খাতার শুরু, তুমি এটা হলো তোমার 2 নাম্বার। তুমি যদি ফর্মাল লেটার বা ইমেইল লেখো তাহলে অবশ্যই এই পৃষ্ঠায় লিখবা, এই পৃষ্ঠাটা ক্লিয়ার থাকে, নিট এন্ড ক্লিন থাকে। তোমার এই পৃষ্ঠা, ধরো তুমি এই পৃষ্ঠায় লিখছো, তো এই পৃষ্ঠাটা একটু হিজিবিজি থাকে, একটু আঁকা বাঁকা থাকে বা লেখার ছাপ পড়ে যায়, তো এখানে কখনোই লিখবা না। এখানে অবশ্যই ফর্মাল লেটারটা লিখবা না, লিখবা কোন পাশে, এই পাশটাতে লিখবা। আর ইনফর্মাল লেটারটা যেহেতু 2 পৃষ্ঠায় লিখতে হয়, আমাদের এই পাশ থেকে শুরু করবা যেন এই পাশে শেষ হয়, এটা মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাই। এক্সাম হল স্ট্র্যাটেজি। এক্সাম হল স্ট্র্যাটেজি কি, ধরো এখন তোমাকে সময়টা মেনটেন করতে হবে, টাইম, তোমার যে সময়টুকু থাকবে সেই টাইম অ্যালোকেশন, টাইম যে বরাদ্দ করবা সেটা যেন একুরেট হয়। এখন তুমি কলেজে কলেজে টেস্ট পরীক্ষা দিছো, মডেল টেস্ট দিছো, বা যে জায়গায় পরীক্ষা দিয়ে থাকো, সেখানে তোমার একটা ধারণা হয়েছে তোমার কোনটাতে কত সময় লাগে। এখন তুমি এমসিকিউ, তুমি কোশ্চেন আনসার লিখতে অনেক সময় নিয়ে ফেললা, তুমি একটা প্যাসেজ পড়তে আসো বারবার আনসার খুঁজে পাচ্ছ না, একটার জন্য সময় নষ্ট করে তো লাভ নাই। যত কম সময়ের মধ্যে এই আনসার গুলা করা যায় তত ভালো। তুমি রিটেনের জন্য একটু বেশি সময় রাখবা এবং অবশ্যই 15 মিনিট আগে লেখা শেষ করতে হবে। 15 মিনিট তোমার অন্য কাজের জন্য বা একটু রিভিশন দেওয়ার জন্য মিনিমাম 15 মিনিট আগে ইংরেজি পরীক্ষাটা শেষ করার চেষ্টা করবে, এবং এটা সম্ভব, কারণ যে টপিক এটা তোমার ওই সময়ের 15 মিনিট আগেই শেষ হবে ইনশাল্লাহ। তারপরে কি, ধরো এখন প্রচন্ড গরমের সময়, একটু পানির বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করবা, আর স্ট্রেস ফ্রি থাকবা। মানে কি স্ট্রেস ফ্রি কিভাবে থাকবা সেটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তোমার খাতায় যে তুমি গোল্লা ভরাট করতেছো, গোল্লা যে ভরাট করতেছো, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছো, কোথায় আমরা যে এই যে ডিভিশনাল এক্সাম নিতে যায় দেখছি কি
যে ছেলেরা এত সিলি সিলি ভুল করে, তার রোল নাম্বার হলো ধরো 0172 এরকম। এখন 0 ফিল আপ করছে এই জায়গায়, 1 ও ফিল আপ করছে এই জায়গায়, আবার 7 ঠিকই 7 এর জায়গায় ফিল আপ করছে, কিন্তু এই যে 01 যে এক জায়গায় ফিল আপ করছে তার রেজাল্ট আমরা দিতে পারি না, তার ভুল। এখন বোর্ড পরীক্ষায় তোমার যদি এটা হয়, তোমার যদি রেজাল্ট না আসে, তাহলে তুমি পরে কান্নাকাটি করে লাভ আছে? এইচএসসি পরীক্ষা দিতেছো, খুবই গুরুত্বপূর্ণ সময়, রেজাল্ট হলো, তোমার রেজাল্ট আসছে ফেল। এখন তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো, তোমার মাথায় হাত যে আমার কি হইলো, হ্যাঁ ধরো ঠিক হইলো, তুমি বোর্ডে দৌড়াদৌড়ি করলা, এটা খাতা ঠিকঠাক হইলো, কিন্তু ততদিনে তোমার 10 থেকে 15 দিন সময় তোমার অ্যাডমিশন থেকে নষ্ট, গায়েব হয়ে গেছে। এই সময় তুমি কই থেকে ফিরে পাবা? তোমার যে একটা মানসিক ধাক্কা, মেন্টাল প্রেশার, এটা সামলায় উঠতে হতে ধরো তোমার অ্যাডমিশনের সময় চলে গেছে। এগুলা ভুল কখনোই করবা না। অবশ্যই এক্সট্রা কলম, এক্সট্রা পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবা, যেন কারো কাছ থেকে কলম চাইতে না হয়। এক্সট্রা পেন রাখবা, আর যে কলমটা দিয়ে লিখবা, যেটা দিয়ে গোল্লা ভরাট করবা, সেটা অবশ্যই আগে থেকে, এই যে আমি কত সুন্দরভাবে গোল্লা ভরাট করলাম, মানে কি এখানে কোনো দাগের মানে কোনো বাধা পায় না। নতুন কলম কি হয়, নতুন কলম এখানে অনেক কষ্টে দেখবা যে অনেক প্রেসার দিয়ে তোমার এইভাবে গোল্লা ভরাট করতে হয়, তারপরে এইভাবে করে অনেক সময় লেগে যায়। এই কাজটা কখনো করবে না। আর রিটেনের জন্য অবশ্যই একটা স্পিডি কলম, যে কলমটা তুমি ভালো লিখো বা যে কলমটায় তুমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই কলমটা দিয়ে কি করবা, এই যে আমার কলম পড়ে গেছে, বলতে বলতে আমার কলম পড়ে গেছে, সেই কলমটা দিয়ে কি করবা, সেই কলমটা দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তারপরে এটা হলো এক্সাম হলে তুমি কি কি স্ট্র্যাটেজি মেনটেন করবা, আর শিক্ষকের ডিরেকশনটা মেনে চলবা। আর অবশ্যই ঘড়ি নিয়ে যাবা, যেহেতু এটা অ্যাডমিশন না, অ্যাডমিশনে তো ঘড়ি এলাও না, তো যেহেতু অ্যাডমিশন না একাডেমিক, অবশ্যই ঘড়ি নিয়ে যাবা। ক্লাসরুমে ঘড়ি যদি থাকে তারপরেও ঘড়ি নিয়ে যাবা, প্রথম দিন অবশ্যই ঘড়ি নিয়ে যাবা। যাওয়ার সময় কি, যদি দেখো যে ক্লাসরুমে ঘড়ি আছে, তাহলে ঘড়ি না নিলেও কোনো সমস্যা নাই। তারপর আরেকটা জিনিস খেয়াল করবা, সময় হাতে নিয়ে, ঢাকার ভিতরে যারা আছো, জ্যাম জ্যাম একটা প্রচুর সমস্যা, যানজট। আর সকল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বিশেষ করে যানজটের একটা জটিলতা থাকে, যে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে একটা জ্যামের মধ্যে পড়ে গেছো, তুমি হাইটে গেলে কি ঘাইমা যাবা, ক্লান্ত হয়ে যাবা, একটা স্ট্রেস থাকবে বা একটা প্রেশার কাজ করবে। এটা দরকার কি, তুমি আধা ঘন্টা আগে চলে গেলা, আধা ঘন্টা আগে গিয়ে এক্সাম হলে ঠিকঠাক ভাবে বসলা, বসে একটু ঠান্ডা মাথায়, একটু ফ্যান যদি থাকে তাহলে বাতাস খাইলা, বা গরমে যেহেতু তাহলে একটু ঠান্ডা হয়ে নিলে, একটু পানি খেয়ে তারপর আস্তে ধীরে পরীক্ষা দিতে বসলাম। এটা হলো কাজ। আচ্ছা, মেহরিন দোয়া বলছে ইমেইলে ফর্ম না দিলে কিছু হবে? ফর্ম দিবা, সমস্যা কি, ফর্ম 2 দুইটাই দিলা, ফর্ম 2 তোমার দিতে তো অসুবিধা নাই, এইভাবে ফর্ম দিবা, এখানে 2 দিয়ে একটা সিঙ্ক্রোনাইজেশন রাখবা, এই যে কাছাকাছি, তো এটা এখানে রাখলে সুবিধা। ফর্ম 2 দুইটাই দিবা, দিয়ে রাখবা, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাই, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো আগেই বলে ফেলছি, যে সবসময় 1 ঘন্টা তো বেল বাজবে, যে 1 ঘন্টা হলে টুং করে একটা, এখন সব কলেজে এটা নাও থাকতে পারে, তোমার কাজ হলো যে তুমি ঘড়িটা একটু দেখে নিবা, যদি হাত ঘড়ি হয় বা ছোট ঘড়ি পাওয়া যায় অনেক সময়, সামনে দাঁড় করে রাখবা, তুমি বারবার দেখার দরকার নাই, তোমার তো একটা আন্দাজ আছে। ধরো তুমি 2টা থেকে 3টা কোশ্চেন আনসার করে ফেলছো, করে একটু ঘড়ির দিকে তাকাইলে, আচ্ছা কয়টা বাজে, কতক্ষণ সময় আছে, যদি তোমার টাইম বেশি লেগে যায় তখন কি করবা, পরবর্তী যে কোশ্চেন গুলো আছে সেগুলোতে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবা। আর যদি দেখো যে না, সময় অনেক আছে, তখন কি করবা, একটা প্রশ্ন তুমি একটু গুছায় লিখতে পারো বা একটু বড় করে লিখতে পারো। এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে, এবং খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কি, ধরো আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা প্রথমগুলা একটু বেশি গুছায়া সুন্দর করে আঁকি বুকি করে একদম তথ্য দিয়ে বড় করে লেখার চেষ্টা করি, শেষের গুলা দেখবা যে লেখা হইতেছে এরকম শুরু করে আমি কোন রকমে পৃষ্ঠা শেষ করতেছি, আমাদের এইভাবে এটা করার সুযোগ নেই। শেষের লেখাগুলো যেন দেখার মতো হয়, এবং শেষেরটাতেও তোমার 10 নাম্বারই, প্রথমটাতেও 10, শেষেরটাতেও 10। প্রথমটাতে 10-এ তুমি 9 পাইলা, শেষেরটাতে 10-এ তুমি 6 পাইলা, তাহলে এই যে 3 নাম্বার 4 নাম্বার কমে এলো, এটা দরকার নাই, তুমি 9 পাও, এটাতেও যেন 9 পাও, সেই চেষ্টাই করতে হবে, কারণ নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্ট্রেস ম্যানেজমেন্ট। এখন স্ট্রেস ম্যানেজমেন্ট এটা এক একজন এক এক ভাবে করে। এখন আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাকে বলি বা বলার চেষ্টা করি। ধরো স্ট্রেস, তুমি একটা এখন খুব টেনশনে আছো, যে তোমার এইচএসসি পরীক্ষা, অনেক কিছুই পড়া হয় নাই বা অনেক কিছু বাকি, পরীক্ষা কি হবে, কেমন হবে, প্রশ্ন কেমন হবে, এটা নিয়ে তুমি খুব টেনশনে আছো, যে মানে আমি কি পরীক্ষায় ভালো করতে পারবো কিনা, আমি যদি A+ না পাই তাইলে কি হবে। এখন কথা হলো যে আমরা মানুষরা, হিউম্যান বিইং, আমরা যা কিছু নিয়ে দুশ্চিন্তা করি, যা কিছু নিয়ে ভয় পাই, এটার 95% কখনো ঘটেই না। এই তথ্যটা মনে রাখো,
95% কখনো ঘটেই না। এখন তুমি চিন্তা করতেছো, আচ্ছা আমি যদি পরীক্ষার হলে অসুস্থ হয়ে যাই, আমার যদি এই প্রশ্নটা কমন পড়ে না পড়ে, এখন কথা হলো যে সব প্রশ্ন সবার কমন পড়বে না। এখন তুমি যে প্রস্তুতি নিছো ওই অনুযায়ী তোমার পরীক্ষায় কমন পড়বে বা একটু এদিক সেদিক হইতে পারে। কিন্তু তুমি যে ভয় পাচ্ছ যে আমার কিছুই কমন পড়বে না, আমি কি সুস্থ থাকতে পারবো না, এই ভয়টা আসলে পাওয়ার কোনো কারণ নাই। আমাদের দুশ্চিন্তার 95% কখনোই ঘটে না আমরা যা কিছু নিয়ে দুশ্চিন্তা করি। এটা হলো প্রথম কথা। তার মানে কি, তুমি যা কিছু নিয়ে দুশ্চিন্তা করতেছো সেটার অধিকাংশই না ঘটার সম্ভাবনা বেশি। এখন এক্ষেত্রে তোমার করণীয় কি? তোমার করণীয় হলো চেষ্টা চেষ্টা চেষ্টা। তুমি তোমার কাজটা করবা, চেষ্টা করবা, পরিশ্রম করবা। বাকিটা, এই যে কপাল দেখতে পাচ্ছ না, ফোরহেড, এটা হলো আমরা দেখতে পাচ্ছি কপাল। কপাল বাংলা শব্দ, আমরা এটাকে একটা সিম্বলিক একটা পার্ট আমরা মনে করি যে কপাল মানে ভাগ্য। ভাগ্য মানে, এখন ভাগ্য কপাল আমরা বিশ্বাস করি। এজ এ মুসলিম যারা ইসলাম ধর্ম আছে তারা রিলেট করতে পারো, তাকদীরে বিশ্বাস আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। তাকদীরের উপর আমাদের বিশ্বাস রাখতেই হবে। এখন তাকদীরের বিশ্বাসটা কিরকম বিশ্বাস? তাকদীরের বিশ্বাসটা হলো আমাদের ভাগ্যে কি আছে সেটা অলরেডি রিটেন। এখন কিভাবে রিটেন? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি জানেন তুমি এইচএসসি পরীক্ষার জন্য কতটুকু পরিশ্রম করবা। এই জিনিসটা রিলেট করার চেষ্টা করবা। তুমি বলতে পারো যে যেহেতু আমার ভাগ্যে লেখাই হয়ে গেছে তাহলে আমি পরিশ্রম করে লাভ কি? না, এটা না। তুমি একজন শিক্ষার্থী হিসেবে কতটুকু পরিশ্রম করবা সেটা আল্লাহ জানেন। যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি অবশ্যই জানেন। কারণ দেখো, তুমি একটা রোবট বানাবা, ধরো তুমি একটা জিনিস বানাবা, রোবট। এখন রোবটের ফাংশন কি হবে, সে কিভাবে কাজ করতে পারে, এটা কিন্তু তোমার জানা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরটাকে লিখে রাখছেন। এখন কথা হলো আমাদের তাকদীরের বিশ্বাসটা কিরকম হবে। ধরো তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাবা ইনশাআল্লাহ, এটা তোমার তাকদীরে লেখা আছে। এখন সারা দুনিয়ার 800 কোটি মানুষ, অলমোস্ট 800 কোটি মানুষ মিলেও যদি চেষ্টা করে যে তুমি এইচএসসি পরীক্ষায় তোমাকে A+ দেয়া যাবে না, এটা সম্ভব না। আমার কথাটা একটু মানে একদম মন খুলে মনে রাখো, যে সারা দুনিয়ার 800 কোটি মানুষ মিলেও যদি চেষ্টা করে যে না তুমি A+ পাবা না, এটা চেষ্টা করে তারা পারবে না, কারণ তোমার তাকদীরে ওটা লেখা আছে। আবার অপর সাইড কি, ধরো তুমি অল্পের জন্য A+ পাইলা না, 4.9 পাইলা, তো সারা দুনিয়ার সবাই মিলেও যদি চেষ্টা করে তোমাকে A+ দিতে পারবে না, কারণ তোমার ভাগ্যে ওইটাই লেখা আছে। এখন তোমার করণীয় কি? তোমার করণীয় হলো তোমার কাজ করে যাওয়া, তোমার পরিশ্রম, চেষ্টা এটা অব্যাহত রাখা, এবং সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকা কায় মনোবাক্যে। তোমরা, আমি জানি যে এটা আমাদের ব্যর্থতা, গাফিলতি, যে সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। এই কৃতজ্ঞতা বোধ শুধু মুখে থাকলে হবে না, সেটা কাজেও প্রমাণ করতে হবে। ধরো আমি ফজরের সময় সুন্দর আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম থেকে নামাজ উত্তম, এটা আমাদের কানে ঢুকে না, আমরা আরামে ঘুমাইতে থাকি। এখন সৃষ্টিকর্তার আদেশ যখন আমাদের কানে আসে, সেটা যখন আমরা গ্রাহ্য করি না, তখন আল্লাহর কাছে আমি একটা কিছু চাইলাম, হ্যাঁ আল্লাহ দিবেন, আল্লাহ অনেক দয়াবান, অনেক কিছু তিনি আমাদেরকে মাফ করে দেন। কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত যে কাজটা করতে থাকি, আল্লাহর অবাধ্যতা, সেটা কিন্তু এক সময় আমাদের নিজেদের ক্ষতির কারণ হতে পারে। তো সবসময় চেষ্টা করবা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। যাদের নামাজ পড়ার অভ্যাস নাই, এই সুযোগে, এইচএসসি পরীক্ষা আছে সামনে, অ্যাডমিশন আছে, এই সময়টাতে নামাজের অভ্যাসটা করে ফেলো। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, আল্লাহ আমাকে এটা দেন, এটা আমার জন্য যদি ভালো হয়, কিভাবে চাইতে হবে সেটাও আল্লাহ শিখাই দিচ্ছেন। এটা যদি আমার জন্য ভালো হয় তাহলে আল্লাহ আমাকে এটা দেন। তাহলে এটা কি জন্য চাইবা? আল্লাহকে খুশি করে চাইবা অবশ্যই। তো এইভাবে স্ট্রেস ম্যানেজমেন্টটা তোমাকে করতে হবে। তুমি রিল্যাক্স থাকো, তুমি যতটুকু পড়ছো, যেটুকু পড়ছো, এইটুকু এনাফ মনে করতে হবে। যেটা পড়ো নাই সেটা নিয়ে চিন্তা করলে তুমি টেনশনের মধ্যেই থাকবা, তুমি দুশ্চিন্তার মধ্যে থাকবা, এটা নিয়ে চিন্তা করা যাবে না। যেটুকু তুমি পড়ছো সেটুকুর উপরে কনফিডেন্ট থাকতে হবে। যেটা পড়ো নাই এটা মাথায় আনা যাবে না। আর যেটুকু পড়া হয় নাই ওইটুকু ওই আল্লাহর কাছে দোয়া করতে করতে যাও, যেন আল্লাহ সহজ করে তোমার জন্য, রহম করে তোমাদের জন্য। এটাই হলো আসলে পরামর্শ। সবসময় দোয়া করি তোমাদের জন্য, সবসময় দোয়া করি। ওকে, এখন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। অনেক কথা হলো, অনেক কথা হলো। তোমাদের 24 ব্যাচের সাথে অনেক লম্বা একটা জার্নি আমরা পার করলাম। ইংরেজি ক্লাস নিয়ে একাডেমিকে আর কখনোই দেখা হবে না, কারণ তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের জীবনের প্রতিটা পদে তোমরা সফল কাম হও, এবং সবসময় মনে রাখবা যে আমাদের যে সাকসেস জার্নি বা আমাদের যে চেষ্টা, আমাদের যে গন্তব্য, এটা নিয়ে চমৎকার একটা কথা, যেটা হলো
যে সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন, সাকসেস ইজ আ জার্নি। তুমি এ প্লাস পাইছো, এটা তোমার গন্তব্য না। তারপরে তোমার অ্যাডমিশন আছে, অ্যাডমিশন দিয়ে তুমি ধরো ঢাকা মেডিকেলে চান্স পাইছো, ওইটাও তোমার চূড়ান্ত গন্তব্য না। তোমাকে ডাক্তার হতে হবে, ডাক্তার হয়ে তুমি এমবিবিএস শেষ করছো, তাইলেই কি শেষ? না। এইভাবে তোমার জার্নি চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এটা শেষ হবে কোথায়? এটা মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে। আর মৃত্যুর পরে কি? ওটা আরেক নতুন জার্নি, ওই যাত্রা চলতে থাকবে অনন্তকালের পথে। তো এটাকে আমাদের ডেস্টিনেশন ভাবার সুযোগ নাই। সাকসেসটা একটা জার্নি, সেই জার্নিতে তোমাদের চেষ্টা অব্যাহত থাকুক। আর চূড়ান্ত সফলতা তো সেটাই, যেটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, যে সূরা ফজরের শেষ দুটি আয়াত তোমরা পবিত্র কোরআন শরীফে বের করে দেখবা, যে যাদেরকে মাফ করে দেয়া হয়েছে এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করতে বলা হয়েছে তারাই চূড়ান্ত সফলকাম। তো আমাদের এই চেষ্টাই থাকতে হবে, আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে আমরা দুনিয়াতে জান্নাত অর্জন করা, জান্নাত কামাই করার চেষ্টা করব এবং আল্লাহকে বেশি বেশি রাজি খুশি করার চেষ্টা করব, সৎ পথে চলার চেষ্টা করব, সত্য কথা বলা এবং আমানতদারিতা, মা বাবার কথা মানা এবং মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষের ভালো করা, আচার আচরণের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে মানুষের ভালো করার চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যে দিয়ে আমরা আমাদের চূড়ান্ত সফলতার গন্তব্যে যেতে পারবো ইনশাল্লাহ। তো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া চাই।